তো নমস্কার বন্ধুরা, আমরা আবার আজকে নতুন ভিডিও চলে এসেছি মাধ্যমিক ইতিহাসের সেই সিরিজেই। এবং আমাদের আজকে পড়ার বিষয় হলো অধ্যায় 4.3। তো আমাদের অধ্যায় 4.3-এর টপিকটা হলো লেখায় ও রেখায় জাতীয়তাবোধের বিকাশ। লেখায় এবং রেখায় জাতীয়তাবোধের বিকাশ। তো আচ্ছা, এর ইংরেজিটা বলে নিই। এর ইংরেজিটা হচ্ছে এক্সপ্রেশন অফ ন্যাশনালিজম ইন লিটারেরি ওয়ার্কস অ্যান্ড পেইন্টিং, ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড অ্যানালিসিস। তো শুরু করা যাক তাহলে। তো আবার বলে রাখি যে আমার চ্যানেলে যারা আজকে আমার ভিডিওটি প্রথমবার দেখছো, এই চ্যানেলটির নাম হচ্ছে বাংলার পাঠশালা। এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের সামনে যখনই ভিডিও ছাড়বো তখনই চলে আসবে। তো শুরু করা যাক। তো আমাদের বিষয় হচ্ছে লেখায় ও রেখায় জাতীয়তাবোধের বিকাশ, তার বৈশিষ্ট্য এবং বিশ্লেষণ সম্পর্কে আমরা আলোচনা করব। তো ঘটনাটা সূত্রপাত কি না, মোটামুটি আমরা যদি 19 শতকের শেষ দিক থেকে ধরি, সেই সময় শিক্ষিত যারা ভারতবাসীরা ছিল তারা চিন্তায় এবং কর্মে, মানে তাদের তাদের চিন্তায় এবং তাদের তাদের কাজে তারা ব্যাপক পরিবর্তন আনে। তো তারা প্রথমে কী ছিল, তারা প্রথমে সমস্ত বিষয়টিকে আপোস করতো। তো আপোস করে করে তাদের সমস্তটা কি হয়, ডমিনেট হতে থাকে তাদের বিষয়গুলো। তাদের সুর দমতে থাকে, তাদের আওয়াজ পৌঁছায় না কোনো উঁচু স্তর অবধি। তো রাজনৈতিক অভিমত তাদের তুলে ধরার জন্য তাদের যে সংঘবদ্ধভাবে বা একত্রিতভাবে যে প্রচেষ্টা শুরু হয়, সেটা এই সময় থেকে। এই সময় আর কি হয় না, ব্রিটিশ সরকারের অর্থনৈতিক এবং রাজনৈতিক নিয়ন্ত্রণের মাত্রা বাড়ে। একদিকে যেমন ব্রিটিশ শাসনের ভারত বিরোধী দিকগুলির বিরুদ্ধে প্রতিবাদের সুর ধ্বনিত হয়, অন্যদিকে রাজনৈতিক, প্রশাসনিক এবং অর্থনৈতিক অধিকারের বিষয়গুলি জোরালোভাবে পেশ করা হয় সকলের সামনে। তো হেমন্তচন্দ্র বন্দ্যোপাধ্যায়, নবীনচন্দ্র সেন, এই ধরনের মানুষরা তাদের কাব্যে এবং তাদের স্ব নাট্য সাহিত্যে স্বাদেশিকতার ধারণা প্রতিফলিত হয়। যেমন আমরা এর পরবর্তীতেই স্লাইডে যেগুলো আমরা নিয়ে আলোচনা করব, কোন কোন নাটকে বা কোন কোন উপন্যাসে এগুলো নিয়ে আলোচনা হয়, তার মধ্যে আমি কিছু উদাহরণ দিচ্ছি। যেমন আনন্দমঠ আমরা পড়ব, আমরা এছাড়াও পড়ব হচ্ছে বর্তমান ভারত পড়ব, গোড়া উপন্যাস পড়ব, এছাড়াও আমরা ভারত মাতার ছবি পড়ব। তো এগুলো আমরা আলোচনা করব। তো চলুন আমরা সোজা চলে যাই আলোচনা পর্বে। তো আমাদের প্রথমেই যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে আনন্দমঠ। আচ্ছা, তো আনন্দমঠটা কী জিনিস? আচ্ছা, তো আনন্দমঠ এটা হচ্ছে একটা উপন্যাস। আচ্ছা, এই আনন্দমঠ উপন্যাস পাবলিশ বা প্রকাশনার সালটা কত? সালটা হচ্ছে 1882 খ্রিস্টাব্দ। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, তো এই আনন্দমঠ উপন্যাসের লেখককে, সেটা হচ্ছে আর কেউ না, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন একধারে কথাশিল্পী, প্রবন্ধকার, সাংবাদিক। তো তার একটা বিশেষ কি বলবো উপাধি আছে, যেটাকে আমরা সাহিত্য সম্রাট, সাহিত্য সম্রাট হিসাবে আমরা যাকে চিনি। তো এনার বেশ কিছু বিখ্যাত বিখ্যাত উপন্যাস আছে। তার মধ্যে পরের তিনটি যেই উপন্যাস, সেটা হচ্ছে যেমন দেবী চৌধুরানী, সীতারাম, আনন্দমঠ। এই যে যেই তিনটি উপন্যাসের কথা আমি বললাম, এগুলি মূলত স্বদেশপ্রীত, সার্থকভাবে, মানে স্বদেশ ভাবনা বলো তুমি, স্বদেশের প্রতি প্রীতি, ভালোবাসা বলো, এগুলোতে ফুটে উঠেছে। আচ্ছা, এই যে আনন্দমঠ উপন্যাসটি, এটি হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দ্বাদশতম উপন্যাস, অর্থাৎ দ্বাদশতম, 12th। বোঝা গেল কততম উপন্যাস? তাহলে দ্বাদশতম উপন্যাস। আচ্ছা, এটি এই যে 1882 খ্রিস্টাব্দে
কী হিসাবে বেরোয় বা কী হিসাবে প্রকাশ হয় আমাদের জনসমক্ষে বা সাধারণ মানুষের কাছে? একটা বই আকারে। তো এই যে আনন্দমঠ উপন্যাসটি, এখানে যে অষ্টাদশ শতক বা 18 শতকের শেষের দিকের বাংলায় এক সংকটজনক সময়ের ছবিটা ফুটে উঠেছে, তিনি আর কি তার উপন্যাসের মাধ্যমে ফুটে তুলেছেন তার উপন্যাসের মাধ্যমে। তো 76-এর মন্বন্তর এছাড়াও সাধারণ মানুষের জীবন এবং জীবিকা কিভাবে বিধ্বস্ত করেছিল এই 76-এর মন্বন্তর, সেটা তিনি ফুটিয়ে উঠেছেন। আচ্ছা, এছাড়াও কিভাবে সে সময়ের মানুষ অনাহারে মারা যাচ্ছিলেন সেগুলো সম্পর্কে তিনি আলোচনা করেছেন। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গে কিভাবে সন্ন্যাসী বিদ্রোহ শুরু হয় সেই সম্পর্কে আলোচনা আছে এই উপন্যাসে। কিন্তু বঙ্কিমচন্দ্র শুধুমাত্রই কিন্তু নৈরাজ্যের কাহিনী ছিলেন না, মানে নৈরাজ্যের কাহিনীকার ছিলেন না। তিনি অতীতের গৌরব, কালিমালিপ্ত যেটা বর্তমান, এছাড়াও সোনালী ভবিষ্যতের মধ্যে যোগসূত্র রচনা করেছেন তার গ্রন্থে। মানে তোমরা দেখতে পারো সুদূর অতীত থেকে বর্তমানটিকে কানেক্ট, এবং সুদূর অতীত প্লাস বর্তমান প্লাস ভবিষ্যৎ, তিনটিকে এক সুতোয় গেঁথে রেখেছেন তিনি, এবং গেঁথে তিনি এই বিষয়গুলি তার উপন্যাসের মাধ্যমে আমাদের মতন সাধারণ মানুষের কাছে ফুটিয়ে তুলেছেন। তিনি তার এই আনন্দমঠ উপন্যাসে ভারতের জাতীয়তাবাদী চেতনায় একটা নতুন আদর্শ তুলে ধরেছেন। দেশ কিন্তু নিছক কোনো জড় বস্তু নয়, দেশ হলো মাতৃভূমি। দেশপ্রেমী ধর্ম, এই ধর্ম পালনের জন্য সব কিছু ত্যাগ করা যায়, আবেদন নিবেদন সব কিছু। আর দেশপ্রেমের জন্য প্রয়োজন হচ্ছে একটা নীতিবোধ। পাপের ফল কিন্তু কখনোই পবিত্র হয় না, এই কথা, এই কোট আনকোট এই কথাটি, যে পাপের ফল কখনোই পবিত্র হয় না, কোট আনকোট এই কথাটি তিনি আনন্দমঠ গ্রন্থে কিন্তু বলেছেন। তো একটা একটা করেই টপিক বলি। তো এই ছিল আজকের আনন্দমঠ সম্পর্কে। এই সম্পর্কে যদি তোমাদের আর কিছু জানতে ইচ্ছা হয়, আমি যথেষ্ট ব্যাখ্যা করে বলার চেষ্টা করেছি। আর কিছু যদি জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে, বা আমাকে বিভিন্নভাবে পার্সোনালি ডিএমও করতে পারো। আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো দেওয়াই আছে চ্যানেলে। সো আজকের মতন এইটুকুই। থ্যাংক ইউ সো মাচ।